আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফাহমিদা সালাম। জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 1971 সালে নিজেদের স্বার্থে লাখ লাখ মানুষকে গণহত্যা করেছে দলটি। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি এ মন্তব্য করেন তিনি। বলেন, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি। খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই কর্মসূচিতে দেশের প্রতিটি জেলার ছাত্রদলের নেতাকর্মীরা যোগ দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। সমাপনী বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নানা ষড়যন্ত্রের কারণে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সেই ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশ গড়ার পরিকল্পনায় প্রধান বাধা দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উল্লেখ করে তারেক রহমান বলেন, এ দুটোর লাগাম টেনে ধরে স্বনির্ভর দেশ গড়ে তুলবে বিএনপি। যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি, তাহলে আমরা যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছি মানুষের স্বাস্থ্য নিয়ে, দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, নারী সমাজকে এম্পাওয়ার্ড করার জন্য, দেশের কৃষি ব্যবস্থা, প্রত্যেকটি পরিকল্পনা আমাদের বাধাগ্রস্ত হবে, স্লো হয়ে যাবে। আমাদের বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না, মালয়েশিয়াও বানাতে চায় না, কানাডাও বানাতে চায় না, যুক্তরাষ্ট্র বানাতে চায় না। আমরা চাই একটি স্বাবলম্বী বাংলাদেশ। স্বৈরাচার আওয়ামী লীগের মতো বিএনপিকে দুর্নীতিবাজ প্রমাণে একই সুরে কথা বলছে জামাত, এমন মন্তব্য করেন তারেক রহমান। বলেন, নিজেদের স্বার্থ রক্ষায় 1971 সালে লাখ লাখ মানুষকে হত্যা করে তারা আগেই বার্তা দিয়ে রেখেছে, ক্ষমতায় গেলে কি করবে। যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। একটি দলের নেতাদের জান্নাতের টিকিট বিক্রির সমালোচনা করে তারেক রহমান একে শিরক হিসেবে আখ্যায়িত করেন। একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। যেটি আমার না, সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি। অর্থাৎ দোজক, বেহেশত, দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক। সংস্কারের চেয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন বেশি প্রয়োজন মন্তব্য করে তারেক রহমান বলেন, সেটি অসম্ভব হলেও কঠিন নয়। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটা মানে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে। খান আলামিন, আরটিভি, ঢাকা। দলীয় প্রার্থী ঘোষণার 1 মাস হলেও জোটের প্রার্থী চূড়ান্ত না করায় বিএনপির শরিক দলগুলোর মধ্যে অসন্তোষ বিরাজ করছে। আসন সমঝোতা নিয়ে দর কষাকষিতে ঝুলে আছে জোটের ভবিষ্যৎ। বিএনপি যেসব আসনে ছাড় দেবে সেগুলো দ্রুত আনুষ্ঠানিকভাবে ঘোষণার তাগিদ মিত্রদের। বিএনপি নেতারা বলছেন, প্রার্থী তালিকা দ্রুত চূড়ান্ত করা হবে, যোগ্যদেরকেই ভোটের মাঠের লড়াইয়ে নামাবেন তারা। রুদ্র রফিকের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নভেম্বরের শুরুতে প্রথম ধাপে 237 আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। এর ঠিক 1 মাস পর গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে বাকি 63 আসনের মধ্যে 36 আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আরও 24টা, সেগুলো হচ্ছে আপনার আমাদের অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো, এবং আমাদের 2-1টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা আরও পরে ঘোষণা করব। দলীয় প্রার্থীর নাম ঘোষণার মাস পেরোলেও মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বিএনপি। তাই শরিক দলগুলোর মধ্যে কিছুটা অসন্তোষ বিরাজ করছে। জোট সঙ্গী যারা আছেন তারা আসলে এটা নিয়ে খুবই বিব্রত আছেন। আমার মনে হচ্ছে যে একদিন, এখন এটা 1 বছরের সমান, একটা মুহূর্ত দেরি না করে বিএনপি যে আসনগুলো দেবেন সেটা ডিক্লেয়ার করে দেওয়া দরকার। বিএনপির যুগপথ আন্দোলনের বেশ কিছু দল এখনও দর কষাকষি করছে। আলোচনার মধ্য দিয়ে তারা বুঝে নিতে চায় তাদের সর্বোচ্চ প্রাপ্য। বেশ কিছু আলোচনা হয়েছে, আরও কিছু আলোচনার প্রয়োজনীয়তা আছে। আলোচনা সমাপ্ত হলেই আমরা জোটের বিষয়ে একটা কনক্রিট সিদ্ধান্ত জানাতে পারব। সম্মানজনক সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনটা করা, কারণ হচ্ছে
যে বিএনপির সাথে বোঝাপড়াটা আমাদের দীর্ঘদিনের। যেসব আসনে শরিক দলের নেতাদের নজর রয়েছে সেরকম বেশ কয়েকটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন, যা জোটের সমন্বয় নষ্ট করছে বলে অভিযোগ উঠেছে। ঢাকা ৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যেখানে আমার নির্বাচন করবার কথা, তো সেখানেও দেখলাম বিএনপির একজন বড় নেতার নাম কোনো জায়গাতে তারা শূন্য রেখেছেন। এটা নিয়ে মঞ্চের মধ্যে ক্ষোভ এবং একটা উষ্মার জন্ম দিয়েছে। বিএনপি নেতারা বলছেন শরিকদের সাথে আসন সমঝোতার বিষয়ে ইতিবাচক তারা। খুব দ্রুতই ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করতে পারবেন বলেও প্রত্যাশা তাদের। আমাদের সমমনা কিছু দল আছে, তাদের জন্য কিছু আমাদের আসন, সম্ভাব্য আসন, সেটা আমরা ব্লক করেছি এবং সেখানে কিন্তু আমাদেরও ভালো প্রার্থী আছে। কাকে কাকে আমরা দিতে পারবো, কয়জন দিতে পারবো, কয়জন নিয়ে তারা খুশি হবে, এটার কিন্তু নেগোসিয়েশন এখনো চূড়ান্ত হয়নি। কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হবে। তবে অধিকাংশ আসনেই আমরা জোট সঙ্গীদেরকে সুযোগ দিতে চাই। তো আশা করি নির্বাচনে মাঠে যোগ্যতম প্রার্থীকেই আমরা দিতে পারবো মাঠে। শরিক দলগুলোর মধ্য থেকে গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দিতে কাজ করছে বিএনপির লিয়াজো কমিটি। রুদ্র রফিক, RTV, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের দোয়ায় আবারও সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন বেগম খালেদা জিয়া। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ করার পরিকল্পনা শীর্ষ কর্মসূচির উদ্বোধনকালে কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা করছেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের অভিভাবক এখন, যাকে এখন বলা হয় এক কথায় দ্য গার্ডিয়ান অফ ডেমোক্রেসি অফ বাংলাদেশ, আমাদের সেই মহান নেত্রী, যিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করেননি, সেই নেত্রী আজকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, দল মত নির্বিশেষে। আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে আমাদের সেই বিশ্বাস যে আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা, তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে চিকিৎসকরা নতুন কোনো তথ্য জানিয়েছে কিনা? ফাহমিদ, আপনি যেমনটি বলছিলেন 14 দিন ধরে কিন্তু বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। গত 23শে নভেম্বর তিনি অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং 27শে নভেম্বর তার অবস্থার অবনতি হলে সিসিইউতে রাখা হয় এবং সে থেকে আজ পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে এখন পর্যন্ত এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি বিএনপির মিডিয়া সেল থেকে। তবে আমরা যেটি দেখেছি যে তার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান প্রায় 3:30টার দিকে হাসপাতালে প্রবেশ করেছে। এখন প্রায় 7টা বাজলো, প্রায় 3.5 ঘন্টা ধরে কিন্তু তিনি হাসপাতালে অবস্থান করছেন এবং তার যে চিকিৎসার সার্বিক খোঁজখবর নিচ্ছেন। আসলে তিনি বের হওয়ার পরে হয়তো কোনো ব্রিফিং হতে পারে, সে সময় আসলে বিএনপির মিডিয়া সেল থেকে তার যে শারীরিক অবস্থা সেই সম্পর্কে সর্বশেষ তথ্যটি জানাতে পারে। আর পাশাপাশি একটু বলে রাখি, বিএনপি মিডিয়া সেলের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন যে খালেদা জিয়ার যে উন্নত চিকিৎসার জন্য যে বিদেশে নেওয়ার ব্যাপারটি, সেটি আসলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন চিকিৎসা মেডিকেল বোর্ড যদি তাকে মনে করেন যে তাকে নেওয়া উচিত বা তিনি যেতে পারবেন, তার সেই স্থিতিশীলতা রয়েছে, তবেই কিন্তু তাকে বিদেশে নেওয়া হবে, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে জানিয়েছে। একটু বলে রাখি, এভারকেয়ারে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে অবস্থান করছি। এখানে কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন বিএনপির নেতারা এবং সাধারণ মানুষ জড়ো হচ্ছেন আসলে তাদের নেত্রীর কি অবস্থা, শারীরিক যে অবস্থা সেই খোঁজখবর নেওয়ার জন্য, এবং তারা এখানে এসে দোয়া করছেন এবং মিডিয়াদের সঙ্গে কথা বলছেন এবং তারা চান যে দ্রুত তাদের নেত্রী সুস্থ হয়ে তার যোগ দিবেন তাদের মাঝে, এমনটি কিন্তু তারা আশাবাদ ব্যক্ত করছে। তো ফাহমিদা, বলা চলে যে এখন পর্যন্ত যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আজকে কোনো ব্রিফিং হয়নি এবং কি অবস্থায় রয়েছে তা কিন্তু জানানো হয়নি বিএনপি মিডিয়া সেল থেকে। ডক্টর জোবাইদা রহমান আছেন ভিতরে, তিনি বের হলে হয়তো জানা যাবে পরবর্তী অবস্থা। তো ফাহমিদা, এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে সবশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের
তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশনের পর্যালোচনার সভা শেষে তিনি এ তথ্য জানান। তিনি জানান, ভোট দেওয়ার সময় 1 ঘন্টা বাড়িয়ে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন আলোয়ান খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সকাল 11:15টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। এতে ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানো সহ মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নিয়ে পর্যালোচনা হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। ভোট দেওয়ার সময় 1 ঘন্টা বাড়ানোর কথাও তুলে ধরেন এই কমিশনার। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। বৈঠকে ব্যালট পেপার ছাপানো, বয়স সংশোধন সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তফসিল ঘোষণার পর দিন থেকে শুরু করে মোট 15 দিন নিবন্ধন করতে পারবেন। এই নিবন্ধন সম্পন্ন হলে তাদের কাছে পোস্টাল ভোটিং এর ব্যালট চলে যাবে। তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে সব রাজনৈতিক দলের পোস্টার সরানোর নির্দেশ দিয়েছে। অন্যথায় আচরণবিধির আওতায় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আলোয়ান খান, RTV, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে আত্মপ্রকাশ হল গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন একটি নির্বাচনী জোটের। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে 3 দলের এ জোটের ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জোটের অন্য দলগুলো হল রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি। জোটের দলের সংখ্যা বাড়তে পারে বলেও জানান নাহিদ ইসলাম। এ সময় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সংস্কারকে প্রাধান্য দিয়ে এবং অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারকে সামনে রেখে আগামী নির্বাচনে একসঙ্গে অংশ নেবেন তারা। প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে 3টা দল আজকে এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। যারা সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং গণ অভ্যুত্থানকে সফল করার জন্যই, তার আকাঙ্ক্ষাগুলোকে সফল করার জন্যই আন্তরিকভাবে কাজ করে এসেছে। এখন আমরা যারা আন্তরিকভাবে চাই, আমরা সেই রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ আজকে হয়েছি। আমাদের এই ঐক্য প্রক্রিয়া আজকে শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে। আয়নাঘরে রেখে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 11 সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয় রোববার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব গুমের সরাসরি নির্দেশদাতা বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার হবে আসামি পক্ষের শুনানি। এদিকে ট্রাইব্যুনাল 2 জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনে সাক্ষ্য গ্রহণ হয়। জিএম মাহমুদের রিপোর্ট। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম, সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী এবং মীর কাশেম আলীর পুত্র মীর আহমেদ বিন কাশেম সহ কয়েকশো মানুষ গুমের শিকার হয়েছিলেন। তাদের মধ্যে অনেকে ফিরে এলেও সন্ধান মেলেনি কারো কারো। আমার সন্তান যেন তার বাবাকে ফিরে পায়, আমি যেন আমার স্বামীকে ফিরে পাই। জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 11 সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিতে 26 জনের গুম ও নির্যাতনের ভয়াবহ বর্ণনা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। মূল নির্দেশটা আসতো সবসময় শেখ হাসিনার কাছ থেকে। যারা শেখ হাসিনার স্বৈরশাসনকে অপোজ করেছেন, তার বিরোধিতা করেছেন, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তাদেরকে সাইলেন্ট করার জন্য এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। এ ধরনের অপরাধ থেকে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে বের করে আনার জন্যই অভিযুক্তদের বিচার হওয়া প্রয়োজন বলে জানান তাজুল ইসলাম। ভবিষ্যতের জন্য এই দেশকে, এই দেশের মানুষকে নিরাপদ করার স্বার্থে, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে অপরাধ প্রবণতা থেকে বের করে আনার স্বার্থে
এই গুমটা বন্ধ হওয়া প্রয়োজন, সেই জন্য এই বিচার। এ সময় ট্রাইব্যুনালে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন গুমের শিকার আব্দুল্লাহিল আমান আজমি। এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে এই ধরনের আর কেউ করার ধৃষ্টতা দেখাবে না, এই উদ্দেশ্যে আমি করেছি। দেশের জন্য, দেশের ভবিষ্যতের কথা, কল্যাণের কথা চিন্তা করে আমি মামলা করেছি। তবে গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের নির্দোষ দাবি করে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেছেন আইনজীবীরা। 3 জন নির্দোষ, সেটা ওই শুনানির সময় বুঝবেন এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনালও বুঝবেন এবং আমরা ন্যায় বিচার পাবো ওই দিন। এদিকে ট্রাইব্যুনাল 2A জাসদ সভাপতি হাসানুল হকিনুর বিরুদ্ধে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। অন্য এক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে আনা হয়। GM মাহমুদ, RTV, ঢাকা। পরিচয় শনাক্তে জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের লাশ উত্তোলন শুরু হয়েছে। রাজধানীর রায়ের বাজার কবরস্থানে সকাল থেকে মরদেহ উত্তোলন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সংস্থাটির প্রধান মোহাম্মদ সিবগাত উল্লাহ বলেন, অজ্ঞাত লাশের 10 জনের পরিবারের আবেদন পেয়েছেন তারা। জানান, অন্য অজ্ঞাতদের মরদেহের ডিএনএ সংরক্ষণ করা হবে, কেউ দাবি করলে ডিএনএ মিলিয়ে মরদেহ ফেরত দেওয়া হবে। আরও জানাচ্ছেন এয়ার বাদল। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিচয় শনাক্তে শুরু হয়েছে লাশ উত্তোলন। প্রায় 1.5 বছর পর রায়ের বাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন হওয়াদের মরদেহ থেকে ডিএনএ নিয়ে শনাক্ত হবে পরিচয়। এমন খবরে কবরস্থানে ছুটে আসেন অনেক স্বজনরা। নিখোঁজদের পরিবারের সদস্যরা জানান, বহু খোঁজাখুঁজি করে তাদের পরিবারের সদস্যদের পাওয়া যায়নি। মরদেহ ফিরে পেতে এবং চিহ্নিত করতে কবরস্থানে আসেন তারা। 1.5 বছর ধরে আজকে গেছে। এর মধ্যেই ছেলের লেগে আমি রাস্তাঘাটে পথে কারো পায়ে কম দৌড়ি নেই। আমার ছেলের এই পর্যন্ত আমার কেউ ঠিকানাও দেয় নেই, পাওয়াও দেয় নেই। সারা বাংলাদেশে এই মাফিয়া হাসিনার পুলিশ যে গণহত্যা চালিয়েছিল, আমাদের যাত্রাবাড়িতে অনেক ভিকটিমের আমরা লাশ শনাক্ত করতে পারি নাই, কোথাও খুঁজে পাইতেছি না লাশ। পরে আমরা 8 মাস পরে আঞ্জুমান থেকে পাইছি, এই লাশের সন্ধান পাইছি। পরে আঞ্জুমান থেকে এটা ঢাকা মেডিকেলে চেয়ে ছিল, ঢাকা মেডিকেল থেকে আপনার ওই শাহবাগ থানায় মামলা হয়েছিল। মামলা টামলা করে ওরা আবার পরে কি কয়েকজন আঞ্জুমান এখানে দাফন করছে বুদ্ধিজীবী কবরস্থানে। লাশ উত্তোলনের আগে ব্রিফিংয়ে সিআইডি প্রধান জানান, আদালতের নির্দেশে বিদেশি ফরেনসিক প্রতিনিধিদের সাথে নিয়ে তারা লাশ উত্তোলন এবং শনাক্তকরণের কাজ করছেন। আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী হিউম্যান রাইটসের যে জিনিসগুলো আছে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আমরা করতে পারবো, যে আমরা কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল সেইভাবে উত্তোলন করব। এদের মৃতদের পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিট করবো আমরা। এটা হচ্ছে প্রসিডিউর। প্রখ্যাত ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডে ব্রিডার কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। আমি বিগত 3 মাস সিআইডির সঙ্গে সমন্বিত কাজ করছি। শহীদদের পরিচয় শনাক্তকরণে আন্তর্জাতিক নিয়ম মেনে কার্যক্রম চালানো হবে। লাশ শনাক্তিকরণে কিছুটা জটিলতা থাকলেও আশা করছি সিআইডির সঙ্গে দ্রুতই তা সম্পূর্ণ হবে। অজ্ঞাত মরদেহের সংখ্যা 114 হিসেব করা হলেও সব পরীক্ষার পর আসল সংখ্যা জানা যাবে বলে জানায় সিআইডি। AR বাদল, RTV, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে রাষ্ট্রপতি থাকাকালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পেয়েছে সংস্থাটি। অভিযোগ যাচাই বাছাই শেষে আমলে নিয়ে অনুসন্ধানের টিমও গঠন করেছে দুদক। বলা হয়েছে, নিকুঞ্জ 1 এলাকায় বাসভবন সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে তিনি রাষ্ট্রের প্রায় 24 কোটি টাকা ক্ষতি করেছেন। 2023 সালে বঙ্গভবন ছেড়ে নিকুঞ্জের বাসায় ওঠার পর এলাকাটি কঠোর নিরাপত্তা বলয়ে রাখা হলেও পট পরিবর্তনের পর বাড়িটি এখন পরিত্যক্ত। সংসদ সদস্য থাকা অবস্থায় 1997 সালে রাজউক থেকে 3 কাঠার প্লট পান আব্দুল হামিদ। পেঁয়াজের দামে কারসাজিতে যুক্ত একটি চক্র, ফলে ভোক্তা ও কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, স্বল্প পরিসরে আমদানির অনুমোদন দেয়ায় কমতে শুরু করেছে দাম। সচিবালয়ে একথা বলেন তিনি। মূল্য বৃদ্ধির ক্ষেত্রে কৃষি কর্মকর্তাদের অবহেলা থাকলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন কৃষি উপদেষ্টা। বিলাল হোসেনের রিপোর্ট।
গেল সপ্তাহে দেশের বাজারে হঠাৎ করে অস্বাভাবিক হারে বেড়েছে পেঁয়াজের দাম। সরবরাহ সংকট, পরিবহন ব্যয়ের বৃদ্ধি, নানা অজুহাতে দাম বাড়ায় বিপাকে পড়েছেন ভোক্তা ও ব্যবসায়ীরা। এ অবস্থায় শনিবার সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমোদন দিলে কমতে শুরু করে দাম। দিনাজপুরের হিলি স্থলবন্দর, চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ খুচরা বাজারে কেজি প্রতি 20 থেকে 30 টাকা কমেছে, যা ব্যবসায়ীদের কারসাজি হিসেবে দেখছেন কৃষি উপদেষ্টা। আজকে আবার দেখলেন একটু দাম কমে গেছে। এই যে কারসাজিগুলি, এই কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদেরও আরও বেশি ঠকানো হচ্ছে। যদি কৃষি কর্মকার কারো যদি যোগ সাজস থাকে সে ধরা খাবে। এখন ব্যবসায়ীদের ক্ষেত্রে তো আমি এটার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় এই জন্য তো আমরা কন্ট্রোল করি। সচিবালয় কৃষি বিষয়ক সার্বিক পরিস্থিতি নিয়ে সভা শেষে উপদেষ্টা বলেন, আমদানির ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। আমরা যদি 70-এর মতো থাকে তবে হলো সবার জন্য সুবিধা, ভোক্তার জন্য সুবিধা আর কৃষকের জন্য সুবিধা। এখন এটা যে বেশি দাম বেড়ে যায় সেই সময় হলো ভোক্তার জন্য অসুবিধা, কৃষকের জন্য সুবিধা। বাট আমার হলো একটা ব্যালেন্স রাখতে হবে। ওসি ও এসপির মতো কৃষি কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানান কৃষি উপদেষ্টা। কৃষি কর্মকর্তাদেরও আমি কিন্তু লটারির মাধ্যমে করে দেব। এর মধ্যে 2 জনকে কিন্তু আমি লটারির মাধ্যমে করছিলাম, আইসি নাকি এনে এরা 2 জন। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করেছে 7 সরকারি কলেজের শিক্ষার্থীরা। রোববার বিকেলে রাজধানীর শিক্ষা ভবন চত্বর অবরোধ করে তারা এই অবস্থান কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা বলেন, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখনো চূড়ান্ত অধ্যাদেশের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। হাসান মাহমুদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। শিক্ষা সিন্ডিকেটের হাত থেকে 7 কলেজকে মুক্ত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রূপান্তর এবং প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর আব্দুল গনি রোডে শিক্ষা ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের এই অবস্থান। রোববার দুপুর 1টার দিকে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন তারা। অধ্যাদেশ জারি না হওয়া এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম চূড়ান্ত না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। আর ছাড়া যেহেতু আমাদের ক্লাস নিচ্ছে না, আর গেলে বলে তোমরা আমাদের স্টুডেন্ট না, তোমাদের কোনো পরিচয় নাই, তোমরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, তোমরা কলেজেতে ভর্তি হওনি যে কলেজে ক্লাস করতে আসতো। তাহলে আমরা আমাদের পরিচয় নেওয়ার জন্য রাস্তায় নামছি। মন্ত্রণালয় আমাদের অধ্যাদেশ দিক, আমাদের পরিচয় দিক, তারপরে আমরা আমাদের ক্লাসে ফিরে যাব। স্মারকলিপি প্রদান করেছি, অনশনে বসেছি ক্লাসে ফেরার জন্য। আমরা সরকারের কাছে বারবার দাবি জানাচ্ছি যে আমাদের অধ্যাদেশ দিয়ে দেন। টিচারদের কাছে যাচ্ছি, আমাদের ক্লাস নেন, আপনারা আমাদের ক্লাস নেন, আমাদের ক্লাসে ফিরিয়ে নেন। টিচাররা বলছে তোমরা পরিচয়হীন। পরে একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়ে প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করে ফিরে আসে। আমরা প্রসেসিং ছাড়া তো এই পর্যন্ত আসতে পারি নাই, অবশ্যই একটা প্রসেসের মাধ্যমে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। তাহলে কেন আমাদের দেখা করতে দেওয়া হচ্ছে না? কি বলে ওনার লাঞ্চ করতেছে, 30 মিনিট লাগতেছে, 10 মিনিট লাগতেছে। আমরা তো অনেক সময় কি একটা অবস্থা, 5 মিনিট এবং 2 মিনিট বলতে বলতে আমরা এখানে 1:55 উপস্থিত হই। সেইখান থেকে আমাদের 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট করতে করতে আমরা এখন প্রায় 4:30 বাজে, 2.5 ঘন্টা যাবত এখানে বসে আছি। আমরা আন্দোলন থেকে উঠেই এসেছি মূলত উপদেষ্টা স্যারের সাথে দেখা করতে। নতুন এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় শিক্ষা মন্ত্রণালয় খসড়া আইন প্রস্তাব করলেও এখনো চূড়ান্ত হয়নি তা। এতে পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে শঙ্কায় পড়েছেন 1.5 লক্ষাধিক শিক্ষার্থী। শাকিলা করিম, RTV, ঢাকা। শিক্ষা ভবনের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, আমাদের জানাবেন শিক্ষার্থীদের দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কিছু জানিয়েছে কিনা এবং শিক্ষার্থীদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? সাদিয়া, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তারা অপেক্ষা করছেন যে সরকার তাদেরকে আশ্বাস দিবেন এবং যে তারা দাবিটি করেছেন মূলত যে অধ্যাদেশের যে অগ্রগতি কার্যক্রম সেটি পদক্ষেপের বিষয়ে মূলত সরকারের পক্ষ থেকে কোনো ইঙ্গিত দিবেন। তবে তারা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানিয়েছিলেন যে তারা যে ব্লকেট কর্মসূচি করছিলেন, যেটি শিক্ষা ভবনের পাশ দিয়ে প্রত্যেকটি রাস্তাতে, সেটি তারা প্রত্যাহার করে এক পাশে অবস্থান করবেন। কিন্তু কিছুক্ষণ পরেই তারা আবার সেটিকে পরিবর্তন করে আবারও তারা কিছুক্ষণ আগে আপনি দেখতে পাচ্ছেন যে তারা অবস্থান করছেন সড়কগুলোতে এবং তারা আবারও রাস্তা বন্ধ করে দিচ্ছেন। তাদের মধ্যে দেখেছি যে একটি সমন্বয়হীনতার অভাব রয়েছে এবং তারা এক এক রকম কথা বলছেন।
তারা প্রথমে বলেছিলেন যে তারা আজকের মতো এখানে প্রত্যাহার করবেন এবং শিক্ষা ভবনের পাশে অবস্থান করবেন দাবি আদায় না হওয়া পর্যন্ত। পর তারা আবারও সেটিতে আবার ফিরে আসেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আবারও শিক্ষার্থীরা রাস্তায় দেখতে পাচ্ছেন যে অবস্থান নেওয়া শুরু করেছে এবং যান চলাচল আবারও বিঘ্ন এখানে সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই তারা যেটি বলছেন যে তাদের যে একটি সেশন রয়েছে যে 24-25 সেশন, সেটি 1 বছর হয়ে গেলেও তারা এখন পর্যন্ত কোনো রকম ক্লাসের সেটি দেখা পাননি এবং তারা নিয়মিত ক্লাস হচ্ছেন এবং সেশন জটের আশঙ্কা করছেন। অর্থাৎ সরকার যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগটি নিয়েছে 7 কলেজকে সমন্বিত করে সেটি বাস্তবত কোনো অগ্রগতি নেই দেখেই তারা আবারও রাস্তায় নেমেছেন বলে তারা জানিয়েছেন। সাদিয়া। ধন্যবাদ জাহিদ। স্টকে থাকা আনঅফিসিয়াল মোবাইলগুলো বিক্রি শেষ করতে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত NEIR ব্যবস্থা চালু না করার দাবি জানিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। ভ্যাট কমানো সহ প্রবাসীদের মোবাইল আমদানি অব্যাহত রাখার তাগিদ দিয়ে 8 দফা দাবি জানিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। সংশোধন ছাড়া NEIR পদ্ধতি চালু হলে পুরো মোবাইল বাজার মুষ্টিমেয় কোম্পানির দখলে চলে যাবে বলে দাবি করেছেন সাধারণ মোবাইল ব্যবসায়ীরা। এর ফলে প্রতিযোগিতা শূন্যের কোঠায় নেমে আসবে। একচেটিয়া ক্ষমতার কারণে এই কোম্পানিগুলো দামে ইচ্ছেমতো ছড়ি ঘোরাবে বলে মনে করেন সাধারণ ব্যবসায়ীরা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC ভবন ঘেরাও কর্মসূচি পালনের সময় এসব বলেন তারা। NEIR সিস্টেম, তো এই সিস্টেমটা হয়ে গেলে ধরেন যে আমাদের অনেক জনগণের সমস্যা পড়বে। এত দাম দিয়ে তো ফোন তো নিতে পারবে না। হঠাৎ করে 57%, আর বর্তমানে যে একটা অ্যাসোসিয়েশন আছে তার বাংলাদেশের 9টা কোম্পানি, তারা মানে এটা এক সিন্ডিকেটের মাধ্যমে তারা নিয়ে যেতেছে। প্রবাসীরা মোবাইল আমদানিতে এখন যে সুবিধা পাচ্ছেন তা অব্যাহত রাখার দাবিও জানান তারা। আমি বিদেশ থেকে ছুটিতে 6 মাসে ছুটিতে আইসা আমি 2 মাস থাকতে পারবো। 2 মাস পরে আমার যে ফোনটা, এই ফোনে এটা আবার 2 মাস পরে আমার রেজিস্ট্রেশন করতে হবে। কেন? কারণটা কি? যারা বিদেশ থেকে আসে তারা দুইটা মোবাইল নিয়ে আসে, ওইটা আইসা কি করে দেখা গেছে যাওয়ার সময় বিক্রি করে যায়। ওইটাই আমরা কিনে রেখে ওইটাই আমরা বাজারে বিক্রি করি। নতুন পদ্ধতি বাস্তবায়ন হলে বা ফোন হারালে উদ্ধার ব্যবস্থা কঠিন হবে, উপহারের ফোন ব্যবহার অকার্যকর হবে, সামাজিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তারা। BTRCর সাথে যে মিটিংটা করেছি, আমরা যে আশা নিয়ে এই মিটিংয়ে বসেছিলাম, আমরা আশাহত হয়েছি। এদিকে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ ভোক্তার জন্য মোবাইল ফোন সেট সহজ করা হবে বলে জানান। আমাদের সকলের একটা স্মার্টফোন থাকার দরকার এবং স্মার্টফোনের মাধ্যমে উইদাউট স্মার্টফোন বস্তুতপক্ষে আমি মনে করি একজন মানুষ এখন রিডান্ডেন্ট প্রেজেন্ট ওয়ার্ল্ড। পৃষ্ঠপোষকতার ব্যবসা বাণিজ্যে দেশের অর্থনীতি ক্ষতি হচ্ছে বলেও জানান তিনি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। জাতীয় অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে SME খাত অপরিসীম অবদান রাখছে বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, এই খাতকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এবারের 12তম জাতীয় SME মেলায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের 400টি স্টল অংশগ্রহণ করেছে। হাতের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী সহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তৈরি পণ্য প্রদর্শিত হয় মেলায়। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কাজ করছে SME ফাউন্ডেশন। সে ধারাকে অব্যাহত রাখতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 12তম জাতীয় SME মেলার আয়োজন করা হয়। এতে 400টির মতো বিভিন্ন উদ্যোক্তাদের তৈরি করা পণ্য সামগ্রীর স্টল অংশগ্রহণ করেছে। তার মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতের তৈরি পণ্য নজর কাটছেন ক্রেতাদের। তারা বলেন, SME ফাউন্ডেশন প্রতিটি মানুষকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলছে। 16 জন বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ তরুণী আজকে উদ্যোক্তা হয়েছে, তারা পরিচয় পেয়েছে, সমাজে তাদের একটা অবস্থান তৈরি করতে পেরেছে। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি চায় সারা বাংলাদেশে এই কার্যক্রম ছড়িয়ে দিতে চাই। সেক্ষেত্রে যদি রাষ্ট্র এগিয়ে আসে, SME ফাউন্ডেশন এগিয়ে আসে, তাই আমাদের এই প্রতিবন্ধী জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে পারবো।
এসএমইর ট্রেনিংগুলো প্রথমে আমি করেছি, তারপরে আমি নিজে ডিজাইন করেছি অল্প করে। আমি অল্প পুঁজি নিয়ে শুরু করেছিলাম, এখন আলহামদুলিল্লাহ আমি আমার কারখানা পরিচালনা করছি, পাশাপাশি অনেকগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি। দুর্নীতি বন্ধে সরকার কাজ করছে জানিয়ে বিডা চেয়ারম্যান জানান, ব্যবসায়িক খাতকে এগিয়ে নিতে হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের এগিয়ে নিতে হবে। দুর্নীতিটাকে সরকারের পক্ষে একদম বন্ধ করে দিতে হবে। সরকারের কাছে কোনো ধরনের সার্ভিস পেতে এসে যদি আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা দুর্নীতির সম্মুখীন হন, তাহলে আসলে বিজনেস মডেলটা কাজ করে না। তা আমাদের চেষ্টা থাকবে যে আমরা যতটুকু ডিজিটাইজ করে ফেলতে পারি। জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরা উদ্যোক্তা হওয়ার মধ্যে দিয়ে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে বলে জানান শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। অর্থনীতির চালিকা শক্তি হিসেবে বিশ্বব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমইর গুরুত্ব অপরিসীম। এসএমই খাতের বিকাশের মাধ্যমে শিল্পায়ন, কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচন ও সুষম উন্নয়ন সম্ভব। শিল্প কারখানার বর্জ্য যেন পরিবেশের ক্ষতি না করে সেই দিকে নজর রেখে নির্দিষ্ট জায়গায় কারখানা গড়ে তোলার আহ্বান জানান শিল্প উপদেষ্টা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা 2 ধাপে 15% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে 1 নভেম্বর থেকে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 7.5% বাড়িয়েছে। বাকি 7.5% 2026 সালের 1 জুলাই থেকে কার্যকর করা হবে, যার ফলে মূল বেতনের মোট 15% হারে সর্বনিম্ন 2000 টাকা বাড়ি ভাড়া ভাতা পাবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এদিকে সরকারি অনুদান পাওয়া 1089টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শর্ত সাপেক্ষে এমপিওভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ ভারতের সীমানা পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে যুদ্ধাবস্থা ছাড়াই গুলি করে মানুষ মারা হয় বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে নীলফামারীর দারওয়ানি টেক্সটাইল মিল সংলগ্ন বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের জন্য নির্বাচিত স্থান পরিদর্শন শেষে তিনি অভিযোগ করেন। চীনের উপহারের এই হাসপাতালটি নীলফামারীর স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। বায়ু দূষণের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দায়ী বলে জানিয়েছেন এলজিআরডি সচিব রেজাউল মাকসুদ জাহেদি। এজন্য শাস্তিমূলক ব্যবস্থার চেয়ে সবার সচেতনতা জরুরি বলে মনে করেন তিনি। রাজধানীর একটি হোটেলে বিশ্ব ব্যাংকের সহায়তায় এলজিআরডি মন্ত্রণালয় আয়োজিত নগর এলাকায় বায়ু দূষণজনিত স্বাস্থ্য অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালায় এ মন্তব্য করেন এলজিআরডি সচিব। তিনি অভিযোগ করে বলেন, নির্মাণ শিল্প বায়ু দূষণের প্রধান কারণ। সচেতন না হলে প্রতিদিন 10টি মোবাইল কোর্ট পরিচালনা করেও দূষণ রোধ করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।